জন্মের পর থেকেই যদি বলতে থাকে যে কালো হয়েছে ওর তো বিয়ে হবে না, কালো হয়েছে ওকে একটু পড়াশোনা করাও যেন একটু বিয়ে তো হবে না, যেন কিছু একটা করতে পারে। আমি আমার থেকে 3 শেড ডার্ক মেকআপ এতদিন পর্যন্ত ইউজ করতাম বিকজ আমাকে সবাই বলতো আমি কালো। বলতে তো তা মানা। আমি ভুলেও একটু ব্রাইট মেকআপের দিকে যেতে পারতাম না। তো আমি কালো, Micah mother bhanga. The society ain't ready for this. When your society ain't ready for আমার this. চেহারা দেখতে ভালো না, আমার অনেক সমস্যা, অনেক মানে কারো ভালোই লাগে না, স্পেশালি বাঙ্গু ছেলেদের তো ভালোই লাগে না। মেয়েরা যে পরিমাণ সাপোর্ট আমাকে দিচ্ছে মাশাআল্লাহ। No filter Friday, then say nothing instead. No filter Friday, be আমার তো সাকসেস স্টোরি আছে, হ্যাঁ। তো তখন দেখলাম যে আসলে মানুষজন পিছের মানুষটাকে দেখতে চায়, হ্যাঁ। তো আমি হচ্ছে আমার জিরো কনফিডেন্স, মানে আমি কিন্তু সামনে আসি না, একদম বোঝা যায় না। আমি কিন্তু সামনে আসি না। সবাই বলতেছে যে আচ্ছা সামনে আসার দরকার আছে, যে একটু কাজ করতেছি, একটু টুকটাক হাবি যাবি। আর আমার আগেও ইন্টারভিউ হয়েছে, মানে ওগুলো কখনো যে আমি শেয়ার দাও ওটাও লজ্জায় দিতাম না, কারণ আমি ক্যামেরার সামনে কাঁপতে থাকি, হ্যাঁ। সো পরে আমি চিন্তা করলাম আমার সমস্যাগুলো কি, লিখলাম। সবার টপে আছে হচ্ছে যে আমার কনফিডেন্সের অভাব। জন্মের পর থেকেই যদি বলতে থাকে যে কালো হয়েছে ওর তো বিয়ে হবে না, কালো হয়েছে ওকে একটু পড়াশোনা করাও যেন একটু বিয়ে তো হবে না, যেন কিছু একটা করতে পারে। আমি আমার থেকে 3 শেড ডার্ক মেকআপ এতদিন পর্যন্ত ইউজ করতাম বিকজ আমাকে সবাই বলতো আমি কালো। আমি ভুলেও একটু ব্রাইট মেকআপের দিকে যেতে পারতাম না। তো আমি কালো, আমার চেহারা দেখতে ভালো না, আমার অনেক সমস্যা, অনেক মানে কারো ভালোই লাগে না, স্পেশালি বাঙ্গু ছেলেদের তো ভালোই লাগে না, ঠিক আছে। আমি চিন্তা করলাম যে আচ্ছা এটা কার সমস্যা, এটা তো আমার সমস্যা না। আমার কথা হচ্ছে যে আমি ঠিক আছে নাকি আমার কাছে। পরে দেখলাম যে না, আমার তো আমাকে খুবই ভালো লাগে, আমার আশেপাশের মানুষ যেগুলো আমার ক্লোজ মানুষ ওদেরও আমাকে খুব ভালো লাগে। তো সমস্যাটা আসলে কোথায়, আমি কার কথা চিন্তা করতেছি। তো এরকম করে করে আমি চিন্তা করলাম যে আচ্ছা আস্তে আস্তে আমি একটু ক্যামেরার সামনে আসবো, প্র্যাকটিস করি। হ্যাঁ, এটা কি ওই লিস্টটা করার পরে সেলফ হ্যাঁ অ্যাসেসমেন্ট? এটা করার পর আমি করি, আমার তো কনফিডেন্স গ্রো করতে হবে। আমি তো বললেই তো আজকে আমি গ্রো করতে পারবো না, অল্প অল্প করে। তো আমি প্রথমে আমার হাত দিয়ে ভিডিও বানানো শুরু করলাম, শুধু হাত দেখাচ্ছি, তাও কিন্তু মুখ দেখাচ্ছি না। ভালো না লাগলে আনফলো, না ইউ আনফলো মি। হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছা কর। আমার এটা আমার ফেসবুক, এটা আমার ইনস্টাগ্রাম, আমার সোশ্যাল মিডিয়া, আমি যা ইচ্ছা করব। আমার মুখ, আমার ক্যামেরা, আমার ফোন, আমি আমার কি চিন্তা করবো যে এরকম। তারপর এরকম করার পরে আস্তে আস্তে আগাচ্ছি। হঠাৎ করে এরকম যে এনএসইউর মেটা নিয়ে ভিডিও দেওয়ার পরে আসলে যখন আমরা কেউ কাউকে দেখি তার ব্যাকগ্রাউন্ডটা দেখি না, জাস্ট ওই রিলটাই দেখি। তো ওই রিলটা দেখার পরে প্রচুর এরকম বেড়া মানুষ হচ্ছে আমাকে এরকম কমেন্ট করছে যে তোর যে চেহারা, তোকে বিয়ে করবে কে। আমি আবার ওই কমেন্ট গুলাকে নিয়েই আবার একটা রিল বানালাম, যে সবাই বলতেছে তোকে বিয়ে করবে কে। তো আমি আমার হাজবেন্ডকে দেখায় হচ্ছে আবার রিল বানাচ্ছি যে এটা। সো ওইটাই যে একটা পয়েন্টে গিয়ে না আর আসলে আর আমি ডান, মানে আর নিতে পারতেছিলাম না, আমি কার কথা চিন্তা করতেছি। মানে না, আমি মাঝে আমি একটা সিচুয়েশন ফেস করেছিলাম। সো ওখান থেকে আমি রিয়েলাইজ করেছি যে ফেসবুকে মানে ওই সময়টা একটা পলিটিক্যাল সিচুয়েশন ছিল, বা যাই হোক দেশের সিচুয়েশন খারাপ ছিল। আমি কাউন্ট করলাম যে টোটাল হাইয়েস্ট 1000 হাহা রিয়াক্ট হতে পারে, আর এর মধ্যে 20-30টা কমেন্ট, এগুলো পয়সা দিয়ে করা। আমার রাইজ আসলে এখানে হয়নি, আমার রাইজ হয়েছে পলিটিক্যাল টাইমে, কারণ আমি হচ্ছে সব এরকম একটু কিছু। হ্যাঁ, তুমি আবার ওই যে দেখলাম কয়েকজনকে ইমিটেট করে ইয়া করছো, ওই যে আর বললাম না, ওগুলা করছে, এত ফানি ছিল পোস্টগুলো। ওই যে ওই 1000 জনই ধরো তোমাকে গিয়ে হাহা রিয়াক্ট করেছে, তাদেরকে ফলো করে করে আরো কিছু 2000 নর্মাল মানুষ করেছে, আর 30 জন কেনা কমেন্টস, ব্যাস দ্যাটস ইট। এটা তো সাজানো একটা গল্প, এটা একটা সাজানো গল্প। কেন আপনারও তো ইয়ের সময় প্রবলেম হয়েছিল, আপনার যে প্রেগন্যান্সি টাইমের ছবি দিছিলেন না, তো ওখানে তো হয়েছে লাইভ আসতো তখনও তো কি হয়েছিল প্রেগন্যান্সি। আমি অনেক ওপেন একটা ফটোশুট, মানে ওপেন লাইক আমি আমার বেবি বাম্প দেখিয়ে ফটোশুট করেছি। যদি পৃথিবীর সব দেশের সেলিব্রিটির গুগল করলে বেবি বাম্পের ছবি পাওয়া যেতে পারে, আমার কেন যাবে না? আচ্ছা, লরার কাছে যাই, আবার জুয়েলারি নিয়ে কথা বলি। তো জুয়েলারি তো একটা, ইটস এন ইনহেরেন্ট পার্ট অফ আওয়ার লাইফস্টাইল, রাইট? এইখানে তোমার কি মনে হয় ব্যবসার এন্টারপ্রেনার হিসেবে, হাউ ডু ইউ থিঙ্ক? এক্সপেরিমেন্টাল ডিজাইনগুলো আসলে খুব লিমিটেড ক্লায়েন্ট বেজের কাছেই যায়, এটা কিন্তু আসলে সবাই নিতে পারে না। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যারা এরকম এক্সপেরিমেন্টাল পিসেস পছন্দ করে, ওয়াই নট ওদেরকে আমি কিছু দিব। সো আমার টার্গেট হচ্ছে যে আসলে যেরকম পছন্দ করে সব সেক্টর থেকে যেন মানুষ এখানে এসে
ওর পছন্দ মতো জিনিসটা যেন তো পায়। বিয়ের গয়না কি এখন তোমার গয়নাগুলো নিচ্ছে মানুষ বেশি? Because আমার ছোট বোন সভ্যতা, সে গোল্ড পরতেই চায় না, মানে ওর এগুলো ভালো লাগে না। সো সে তো লরার কাছে গিয়ে, তখন অনেক আগের কথা, এই 8 বছর আগেই লরার কাছে গিয়ে গোল্ডের, এবং এত সুন্দর হয় এখন আমাদের যেই আউটফিট গুলো আমরা পরি সেগুলোর সাথে দেখা যায় যে এই সেট গুলাই বেশি সুন্দর লাগে। হ্যাঁ, আর আমি লরার পক্ষ হয়ে বলবো যেটা, যে আমি অনেক অফ ট্র্যাক জুয়েলারি পরতে পছন্দ করতাম আগে থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের দুজনের ব্যাপারে এমন কিছু বলো যেটা আমরা জানি না। ও, আই এম আ ভেরি গুড কুক। এটা কেউ জানে না এখনো, সবাই মনে করে আমি তো কিছুই পারি না। সো এটা প্রশংসা কোথা থেকে পেয়েছিলা? When I was 7, আমার মা ব্রেন স্ট্রোক করে। তখন সন্ধি, মানে আমার ছোট ভাইয়ের বয়স 5 বছর, সভ্যতার বয়স 7 দিন। তো তখন মা 25 দিন কোমায় ছিল। আমাদেরকে যে দেখার লোকের আসলে একটা অভাবই ছিল। আমার ছোটবেলা থেকে ওদের দুজনকে খাওয়াতে হতো, ওই 7 বছর বয়স থেকে। বিশেষ করে সন্ধি, ও কিছু খেতে চেত না, খালি পিকি, মানে এটা খাবো না ওটা খাবো না। কিন্তু আমি যদি রাখতাম, ও সব খেত। কি সুন্দর কাহিনী না? What a beautiful story. You are also a cancer survivor. না, আমার ব্রেন টিউমার। Brain tumor হয়েছিল। So how did you get over that trauma? Somehow, মানে I got a very positive father in my life. হ্যাঁ, তো আমার বাবার কাছে পৃথিবীর কোনো দুঃখ কষ্ট বা স্ট্রাগলটা না স্ট্রাগল না, ইটস ফান। তা আমার যখন ব্রেন টিউমার হলো, তার আগে আমি 5 বছর অনেক পিরিয়ড নিয়ে সাফার করছিলাম। তো PCOS? নো, ইট ওয়াজ ইরেগুলার, অথবা হলেও বন্ধ হচ্ছে না, মানে ইট ওয়াজ লাইক একটা ভৌতিক ব্যাপার। তা আমি বারবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার গেলে যে গাইনি ডক্টর যেগুলো ওষুধ খেতে দেয়, সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল। এন্ড আমার এই কন্ট্রাসেপটিভ পিল খেলে ফিটনেস নষ্ট হয়ে যায়। আই স্টার্টেড মাই ক্যারিয়ার এট 18 এন্ড ব্রেন সার্জারি হচ্ছে 27। আমি না তখন থেকেও সাফার, মানে হালকা পাতলা সাফার করতে করতে শেষের দিকে আমার মুড সুইং হচ্ছে, মানে আমি আর এই বিষয়টা নিতে পারছি না। ডাক্তারও বিরক্ত আমার উপর, যে তোমাকে ওষুধ দিলে তুমি খাও না, তোমার ওষুধ ঠিক হচ্ছে না। প্রোল্যাকটিন 4,500, মানে কি প্রোল্যাকটিনই তো চিনি না তখন। হ্যাঁ, প্রোল্যাকটিন 4,500, এগুলো করতে করতে তারপরে যেদিন গেলাম, উনি বললো যে শোনো, তোমাকে একটা কথা বলবো, তুমি কিভাবে এসছো? তা আমি বললাম গাড়ি চালিয়ে এসছি। তুমি চালিয়েছো? হ্যাঁ। সাথে কেউ আছে? বললাম না। তো তারপর বললো যে আমি যে তোমাকে একটা কথা বলতে চাই, তাহলে তুমি কাউকে নিয়ে আসো। তা বললাম যে আমি যখন নিয়ে আসতে গেলে আমি একটা অ্যাক্সিডেন্ট করবো, আপনি আমাকে বলে ফেলেন। আমি স্ট্রং ইনাফ, আমার কি হচ্ছে আমি ডিল করার জন্য, বিকজ আই এম সাফারিং আ লট। তো তারপর বললো যে আমার একটা ব্রেন টিউমার আছে, ইটস কোয়াইট বিগ, আমার এটা সার্জারি করতে হবে। এবং যেদিন সার্জারি করতে গেছি, ওই দিন সকালবেলা শুট করে গেছি, কারণ তখন আমার ক্যারিয়ারের একদম পিক টাইম। আর যেদিন আসলাম 2 সপ্তাহ পরে, আমি এনটিভিতে বলে গেছিলাম যে আমি এসে শো করবো, মধ্যরাতের শো। সো মধ্যরাতে শো করতে চাইলাম, আঙ্কেল যিনি ছিলেন আমাদের বললেন যে স্বাগত করতে হবে না। আমি বললাম যে আমি আপনার সাথে এসে দেখা করি, আমি যদি না করতে পারি, আমি যে ব্যাক করলাম ওয়ার্ল্ডে, আমার ওয়ার্ল্ডে, আমি তো বুঝবো না আঙ্কেল, আমাকে একটু অ্যালাউ করেন। আমি তো ঠিক আছে, তো ওই শোটা করলাম, তো এই তো তারপর সার্ভাইভ করলাম। কিন্তু যখনই তুমি মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলবা যে ইট ডাজ নট ম্যাটার হোয়াট এভার ইজ হ্যাপেনিং, হতে দাও। বিকজ ওই যে একটা তুমি বললা না যে একটা পর্যায় পর্যন্ত তোমার একটা ভয় ছিল, মানুষ কি বলবে, মানুষের কমেন্টগুলা, এগুলো তোমাকে ট্রমা দিত, স্টিগমাটাইজড হতা। হ্যাঁ, কিন্তু জিনিসটা হচ্ছে একটা পর্যায়ের পরে ইউ ওয়ার লাইক নো, ইট ডাজন্ট ম্যাটার। এই ধরনের ইনফরমেশনটা যখন পাও, ইটস ইউ নো দ্যাট দিস ইজ ইট, এটার পিছনে এখন এটার যাওয়া সম্ভব না, ইট হ্যাজ হ্যাপেন। মানে আমার যখন আমার ম্যারেজ, মানে এক্স ম্যারেজ ওয়াজ অনেক টক্সিক, তখন কিন্তু আমি জিনিসটাকে বুঝতেও আমার অনেক টাইম লেগেছে, বের হতেও অনেক টাইম লেগেছে, ডিসিশন নিতেও অনেক টাইম লেগেছে। সো হয়তো নেক্সট টাইম এই ধরনের সিচুয়েশনে পড়লে সহজে ডিল করে ফেলতে পারবো, বাট ফার্স্ট টাইম ওয়াজ ইমোশনাল সিচুয়েশন, অনেক কঠিন। এবং সেই সময় আমার বাবাও, যে আমার সবচেয়ে বড় পজিটিভ সাপোর্ট, একজন লাগে, সে চলে গেছিল। আমার বাবা মারা যাওয়ার পরের ঘটনা, সো তখন আমি একটু সাফার করেছি। ওই যে তোমার লাইফের ক্যান্ডেল ওয়াজ ইয়োর ফাদার, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইটস বিকজ অফ দ্য ম্যারেজ অর দ্য টক্সিক রিলেশনশিপ, যদিও ইমোশনস জড়িত, বাট তোমার ওই ক্যান্ডেলটা ছিল না। ক্যান্ডেলটাও ছিল না, জিনিসটা টক্সিকও ছিল, মানে যে কিভাবে এটাকে সলভ করব, বা আসলে কি এটা ভুল হয়ে যাচ্ছে কিনা, কনফিডেন্সের অভাব ছিল। বাট নাও আই বিকেম মাইসেলফ। এখন সো এই যে বের হয়ে আসলো, অনেকে কিন্তু এই যে টক্সিক ম্যারেজ অথবা অনেক কিছুর মধ্যে আটকে পড়ে যায় বিকজ ইউ নো দ্য ইমোশনাল টোল। আমি বের হওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে, ইটস লাইক টিউমার।
আমার ব্রেন টিউমারটা যখন অপারেশন হচ্ছিল না, আমার ঘুম হচ্ছিল না, আমার টয়লেট হচ্ছিল না, আমার মুড সুইং করছিল, আমার কিছু ভালো লাগছিল না, রাইট? যেটা আমি টিউমার সহ করতে পেরেছি যেখানে তুই ইউর সো গুড নাও যে তুমি এত কিছু একসাথে করতে পারছো, দিস ইজ জাস্ট বিকজ ওয়ান সাপোর্টিং পার্টনার। হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি সবসময় অনেক কিছু, আমি ওই সিচুয়েশনে অনেক কিছু করছিলাম, কিন্তু আই ওয়াজ নট এনজয়িং মাইসেলফ। And that's the most important thing, right? মানে আমার both enjoy. আসলে এইটা কি দুইটা জিনিস, একটা হচ্ছিল যে যখন নিজের সাথে হয় না, শখটা অনেক বড় জিনিস কাজ করে, তখন না সাল্ভ করা, ইমোশনাল হওয়ার অনেক তখন না, হয়তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ওর ক্ষেত্রেও যেটা আমি মনে হয় যেটা, যে ওই শখটা এমন কাজ করছে যে তখন সার্ভাইভাল মোডে আসলে চলে যাওয়া। সেটাও আছে। আবার ধরো তুমি যেহেতু আমাকে দিতে না ছোটবেলা থেকে চিনো, আই কেম ফ্রম আ ভেরি অফ ট্র্যাক ব্যাকগ্রাউন্ড। আমার বাবা একজন আর্টিস্ট। আমি কখনো সাধারণ বাংলাদেশি পরিবার, কনজারভেটিভ যাকে বলে, কনজারভেটিভনেস আমি দেখিনি। So, আমি বুঝতে পারছি না যে ইজ ইট মাই ফল্ট অর ইটস দেয়ার ফল্ট। আরো কনফিউশন ছিল, কারণ কি ওই পরিবারটাও আসলে মিডিয়া এন্টারটেইনমেন্ট ব্যাকগ্রাউন্ডের পরিবার না, ওই পার্সনটা, সো ওই personটা। একটু কনফিউশন। সো আমিও বুঝতে পারছি না যে আমি, আর না আমি তো রেগুলার মানুষ মিট করিনি বিতান আপু। তুমি যখন আমার বাসায় এসছো তখন তুমি গান শিখতে এসছো, বা তুমি যখন আমার বাসায় এসছো একটা প্রোগ্রাম করতে আসছো, বা অসম্ভব, মানে লাইক আমার ব্যাকগ্রাউন্ডে এটা অসম্ভব যে আমি ওই ভাষায় কোনো প্রোগ্রাম করতে যাব। না এক্সাম্পল দিচ্ছি। আমি কেন বললাম, আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলির। এক্স্যাক্টলি, আমি এটা বুঝি না তো ব্যাপারটা। মানে তুমি যেমন আরেকটা কনজারভেটিভ, যেহেতু আমিও ভাবতেছি ও কি প্রোগ্রাম। তুমি যেমন কনজারভেটিভ কি রকম করে ভাবে এটা তুমি জানো, আমি তো লিটারালি জানি না। আমি তো আকাশ থেকে পড়ছি বারবার, আমি এটার উত্তরে যা বলছি ওরা আকাশ থেকে পড়ছে বারবার, বাট আমি তো ওদেরকে আকাশ থেকে ফেলার জন্য উত্তরটা বলছি না, আমি ব্যালেন্স করার চেষ্টা করছি, বাট আমি ব্যালেন্সও করতে পারছিলাম না। সো এই আর কি, মানে ওইটা ওভারকাম করতে আমার অনেক সময় লেগেছে, বাট এখন আমি মানে মুদ্রার এপিঠ ওপিঠ দুই পিঠি চিনে গেছি। ইট ওয়াজ আ লার্নিং ফর মি। কি চাই না সেটা আমি কনফার্ম, সো বাকিটা ম্যানেজ করা আচ্ছা, যাবে। কনজারভেটিভ ফ্যামিলি থেকে এক্স্যাক্টলি, এখানে there is a story. স্টোরি কন্ট্রাস্ট। তোমার story বলো। এবার তোমার স্টোরি বলো, কনজারভেটিভ ফ্যামিলি। প্রোগ্রাম কেন সম্ভব না? আমাদের স্কুলে ক্লাস 5-এ একটা গ্রুপের গান হয় না, সবাই একটা করতে হয়, ওরকম। দলীয় সঙ্গীত। হ্যাঁ, কিছু একটা ছিল। তা আমি খুব শখ হয়েছে যে আমি ওখানে যাব। আমার মা না সবসময় আমার চুল টাকু করে রাখতো, ঠিক আছে? কেন? গরমের কারণে? না না না, ওর মনে হতো যে চুল যতবার কাটবো ততবার ভালো চুল গজাবে। গজাবে। এরকম হ্যাঁ, এটা একটা- concept ছিল। আরো করে দিতে। হ্যাঁ, এরকম কিন্তু এটা আছে আমার একটা। হয় নাই কখনো। থ্যাংক গড। So, ওর কথা হচ্ছে, যত চুল কাটবো তত ভালো চুল গজাবে। ভালো হ্যাঁ, হবে। হ্যাঁ। তো তার মানে তখনও 4-5 এরকম, তার মানে তখন হচ্ছে আমার এই যে একটু একটু সজারুর মতো এরকম হ্যাঁ। চুল আর কি। হ্যাঁ, তার মধ্যে আবার কালো। হ্যাঁ, আর যে So, আমি বুঝতেছিলাম ও ওখানে ফেরত যাবে। সো আমি এরকম রেডি ছিলাম, প্র্যাকটিসও করছি, সব করছি। তারপরে হঠাৎ করে এরকম আমার চুল কেটে দেওয়া হলো। তারপরে তো আর গ্রহণযোগ্যই হইলো না, যে একে তো স্টেজে উঠানোই যাবে না। সে স্কুলের টিচাররাই মানা করছে। হ্যাঁ, মানে তাও বিউটি স্ট্যান্ডার্ড তখন থেকেই স্কুলের টিচাররা মানা স্কুলের করেছে। teacher। আহারে, এটা না এখনকার সময় চিন্তা করলে তো আমি সু করে দিব যে কি বলে এরকম বুলি করতেছে। এটা মা বাবারাই করবে। এটা আমার কারণ বাচ্চাকে- এখনকার বাবা মারও অনেক হ্যাঁ, কনসার্ন, অনেক concern। তারা সাফার করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে মানে তুমি যেমন তোমার বাচ্চার জন্য করবা, তুমি তোমার হ্যাঁ, জন্য আমার করবা। মেয়ের এখন আমি চুলই কাটিনি। ওই সময় একটা ছোট একটা বাচ্চা, ওর জন্য এটা আসলে কিভাবে ও জিনিসটাকে একসেপ্ট করছে, কিভাবে এটা নিয়ে কেউ ভাবে? হ্যাঁ, এটা না, ওরা টিচাররাও মনে করে তো কি হয়েছে, আমি ওকে বলছি, কিন্তু ছোট ছোট জিনিস একজন মানুষের মনে যে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। আর তোমাকেও বাসা থেকে মানে তোমার অনুষ্ঠান আছে জেনেও কি মানে এমনি কেটে দিল? না, যে আমি প্র্যাকটিস বনবে- করছি, বাসায় কিছু বলি নেই যে করছি। ও ওনারা জানতেন না। দিত না মানে কি, মানে ওরা আসলে পছন্দ করতো না জিনিসগুলো। হ্যাঁ, আমরা 5 বোন, আমি হচ্ছি মেজো। কেউ জিজ্ঞেস করলে বলতো যে তোমরা কয় ভাই বোন, তো আমরা বলতাম 5 বোন। ভাই নেই? ভাই আছে, লুকায় রাখছি, বলতেছি না আমি, মানে হ্যাঁ। আর আমার ইয়ে ছিল মারা গেছে তখন। ও সরি তাতে জিজ্ঞেস কেন করো? আমি আমার মাকে কখনোই মানে বলবো না যে আমার কেন এটা করছো, কারণ আমার মা প্রচুর নিজেই হ্যাঁ অনেক কথা শুনছে মানুষের। হ্যাঁ, অনেক কিয়া ওই জায়গা থেকে আমার ওইগুলো দেখতে 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 সো কন্ডিশনড হয়ে যায় মানুষ। হ্যাঁ, মানে তার মেন্টাল সিচুয়েশনে যে আমি বলবো যে এগুলো অ্যাকসেপ্ট করা, মানুষের কথা নিচ্ছে, শুনতেছে, প্রতিনিয়ত হচ্ছে, তো এটা আসলে আমার মার জন্য খুব ডিফিকাল্ট ছিল। So, এখন আবার বলে না রত্নগর্ভা,
সে অ্যাওয়ার্ডও পাইছে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমার এই কথা শুনতে শুনতে আসলো। লরা, আমি যতটুকু জানি যে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্কিটেকচার, হ্যাঁ। তারপর তুমি গয়না ডিজাইন করা শুরু করলা, তখন কনজারভেটিভরা কি বললো? মানে এটা তো একটা কাজের পর্যায়ে। মানে একটা লিডিং নিউজ পেপারে আমার 6 ইয়ার স্টোরিটা পাবলিশ হয়, তো ওই দিন আমার কাছে মনে হয়েছে আই এম ডান। আবার সেই I'm done। আমার বাঁধন হ্যাঁ। আর বাঁধন ভেঙে ফেলা। লরার লাইফে অনেকবার বাঁধন ভাঙে। অনেকবার। আমি আমার ওই ভালো লাগছে পেপার কিন্তু। আমি দেখাইলাম বাসায়, আমি বললাম যে দেখো এই লেভেলে চলে গেছে যে এখন এটা নিয়ে ফিচার হয়, তুমি কি আমাকে আর কিছু বলতে চাও? বিল্ডিং ডিজাইন করে কয়জনের হয়? তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আর্কিটেক্ট হইও খুব খারাপ আর্কিটেক্ট হবো, সো তার চেয়ে বেটার হচ্ছে যে আমি ভালো জুয়েলারি ডিজাইনার, যেটাতে আমি ভালো সেটা করে। এটাতে মানে এমন না যে আমি পারবো না। ইউজুয়ালি মেয়েরা এই ফিল্ডে যারা আসে, আপনি নাটক করেন, সিনেমা করেন, আর কি করেন? এমনিতে হচ্ছে মানে না, আমাকে বলতো তোমার বাবা আর কিছু করে না, আমার বাবা গানের টিচার, আর কিছু করে না। না, এই অর্নামেন্টস ডিজাইন থেকে আমার মার একটা ছিল। আমার মা বেসিক্যালি গুলবাগের স্থানীয়, তো গুলবাগে সে তার নানি বাড়িতে যেত, মামাদের বাসায় যেত, তো ওখানে একটা ছোট্ট জুয়েলারির দোকান ছিল গোল্ডের, একটা লোক বসে বসে ওইখানে বানাতো। মা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ওখানে বসে থাকতো আর বলতো আমার ছেলেটাকে আপনার কাছে দিব, সন্ধিকে স্বর্ণকার বানাবে। সন্ধি সেখান থেকে মুক্তি পেয়েছে কিভাবে জানো? সন্ধির হাতের লেখা এত বাজে, সন্ধি কোনো লাইন সোজা হয় না। তারপরে মা বলে জুয়েলারিও তো সোজা হবে না। জলদি বেঁচে গেল এটা। আচ্ছা ঠিক আছে। না, সবচেয়ে বেশি কে অ্যাপ্রিশিয়েট করেছে, যেটার কারণে কনফিডেন্স বেড়েছে? নিশ্চয়ই কেউ সাপোর্ট করেছে। আমার জামাই ডেফিনেটলি, ও যে পার্টনার। সো ওইটাই আর কি, যে এখন আমার বাবা মা খুবই প্রাউড আমাকে নিয়ে, খুবই প্রাউড, মানে Naturally. বলার বাইরে। ন্যাচারালি, হ্যাঁ। কারণ সবাই লরাকে চিনে, সবাই লরার গহনা আমাকে পরে। নিয়ে খুবই প্রাউড। সো মানে আমার ওই জায়গাটাতে যেতে আসলে সময় লাগছে, আর তারপরও মানে হয় না যে সাকসেস নেভার কামস ইন এ সিঙ্গেল ডে, ইটস আ লং খুবই সময় লাগছে। কিন্তু যেটা বলতেছিলাম, আমরা 5 বোন, আমার বড় বোন হচ্ছে খুবই লক্ষ্মী বাচ্চা। ওই জায়গা থেকে আমি যেরকম মানে লাইক স্কুল কলেজ Rebel. বলতো যে কি রে, তোমার বোন এরকম, মানে এটা কিভাবে তুমি ওর সম্ভব? বোন? হ্যাঁ, Sure, তুমি ওর খুবই বোন? অবাক হয়ে যেত। So, আমি এরকম, এটার আরেকটা নাম মাইজদা শয়তান। মেঘজারা এরকম হয়। হ্যাঁ, 5 বোনের মধ্যে ও শুধু মেডেল না, তো আরো কয়েকটা আছে। না, ওদের 3 জনের সুবিধা ছিল কি, ওরা একটু পিঠাপিঠি, হ্যাঁ, 3 জনই পিঠাপিঠি। ওরা So, ফ্রেন্ড। হ্যাঁ, ওরা তুমি friends। একটু আলাদা হবে। আমি একটু অফ ট্র্যাক হয়ে গেছি আর কি। আমার বেলায় খুব কনজারভেটিভ ছিল বলবো, বাট ডে বাই ডে পরিস্থিতিতে পড়ে বা মেয়েদের বকা খেয়ে যেভাবেই হোক, এখন ওরা এখন change হয়েছে। মানে পরিবর্তন Track আছে। আসবেই। একটা টাইমে না, এটা একটা ওনাদেরও আসলে লার্নিং, যেটা বললাম। তবে আমার অ্যাসিস্টমেন্ট এই কনজারভেটিভ অ্যান্ড একদম ওপেন ফ্যামিলি, আমার যে আর্ট কালচার রিলেটেড, এখান থেকে দেখে যেটা মানে আমি রিয়েলাইজ করেছি, বা এই যে এত বছর সোসাইটি সবার সাথে মিশে মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয় হচ্ছে তার কনজারভেটিভনেস। এটা যে শুধু ধর্মীয় ব্যাপারে কনজারভেটিভ না, মানুষ তো মিউজিক্যালিও কনজারভেটিভ হতে পারে, আর্টিস্টিক্যালিও কনজারভেটিভ হতে পারে। এক্স্যাক্টলি, তুমি মিউজিক এক ধাঁচের শুধু শুনবা কেন? লিসেন টু অল সর্টস অফ মিউজিক। কারণ আমার বাবা ক্লাসিক্যাল মিউজিক করতো, আমরা রক মিউজিক করছি, কিন্তু অন্য ক্লাসিক্যাল মিউজিকের টিচাররা কিন্তু এটাকে শানু ভাইয়ের বাচ্চা কি করছে, হ্যাঁ কেন গিটার দিয়ে ক্লাসিক্যাল হবে কেন, যে এটাতে কিন্তু জিনিসটাকে আমরা না ওই যে হ্যাঁ এটা না, উনি এরকমই ছিলেন স্যার। এটা একটা সুন্দর কথা যে লেখার ক্ষেত্রে, যে কোনো ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এক জায়গায় আটকে থেকে আমার জীবন যাপনের ক্ষেত্রে আমি যদি কনজারভেটিভ হই, তাহলে তো আমি ওয়ার্ল্ডটাকে দেখতে পারবো না। কনজারভেটিভ ঠিক বলবো না, আমি কথাটা হচ্ছিল যে প্রোগ্রেসিভ থিঙ্কিং বা ওপেন মাইন্ড না হওয়া। বিকজ আমাদের দেশে না কনজারভেটিভ ওয়ার্ডটার একটা মানেই আলাদা। হ্যাঁ, মানে আমরা রক্ষণশীল। হ্যাঁ, মানে প্রোগ্রেসিভ থিঙ্কিং মানে হচ্ছে টু হ্যাভ আ ওপেন মাইন্ড, যে এই যে এটা কিন্তু শুধু মিউজিকের ক্ষেত্রে মেনে নিতে হবে সবকিছু হ্যাঁ, মানে পৃথিবীর। এই যে আমরা বসে কথা বলছি, কোনো একটা জিনিস যদি আমরা ডিসএগ্রি করি, আমি কিন্তু হ্যাঁ আমি ব্লক করে দিলাম তোমাকে। এখন কিন্তু আমরা এরকম মাইন্ডসেটে আগেই আসছি। না, হতে পারে আমার লড়ার একটা জিনিস, আমি লড়া আমার তোমার সাথে ফিলোসফি যায় না, যায় না। বাট আমি তো আর ওকে ব্লক করবো না। হ্যাঁ, আমি কেন না যেতে পারে, কারণ না ইটস নট যেতেই পারে, we নেসেসারি। are all different people. এটা হয় কি মেইনলি হয় যে আমি এভাবে চিন্তা করতেছি, তুমি আমার মতো চিন্তা করবা, তুমি কেন আমার মতো এটা চিন্তা এখন করবা অনেক না? বেশি ফোর্সফুল না? আমার বেস্ট ফ্রেন্ড আমার একদম অপোজিট, বাট শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ডও আমার একদম অপোজিট। ওরটা আর আমারটা কখনোই কেউ অবাক হয়ে যাবে যে কিভাবে ওরা এত ওরা বন্ধু। হ্যাঁ, ওরা বন্ধু, Close friend. কিন্তু ও আমার Friendship has মানে- nothing to do with হ্যাঁ, religion. ও মানে আমি ওর জন্য আমার জানও দিয়ে দিব, ও আমার হ্যাঁ। এরকম ফ্রেন্ড। হুম। কিন্তু আমরা একজন আরেকজনকে যে পরিমাণ রেসপেক্ট করি, সে কোনো কিছু হচ্ছে, আমার কেউ যদি কিছু বলে
So, না এটা ওর পছন্দ হবে না, এটা করা যাবে না এখন, এটা ও এরকম, মানে ও আবার আমার দিকটা খেয়াল করে যে ওকে কেন এটা ফোর্স করতেছে, ওকে কেন। আমরা কখনো ফোর্স কি জিনিস আমরা জানি না। তোমার মতন একটা মেয়ে উইথ অ্যান আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড, ক্রিয়েটিভিটিতে এত টপমোস্ট এত একটা জায়গায় আসছে, ও এত বড় একটা জায়গায় আসছে, শি ওয়াজ লুজিং কনফিডেন্স। এত ওপেন মাইন্ডেড একটা ফ্যামিলি থেকে এসে শি অলসো লস্ট কনফিডেন্স। যে এতবার মানুষ বলে যে হ্যাঁ আপনার ফাউন্ডেশন আপনার কালারের সাথে মিলে না, হোয়াট ইজ দিস? ও যে বললো যে ভালো কুক, আপনি বললেন যে কে এটা বলছে, হ্যাঁ। তো বললো যে না বলছে, হ্যাঁ, তাতে ওর একটা কনফিডেন্স আসছে যে ও খুব ভালো রাঁধতে পারে। সেম এটা সবকিছুর ক্ষেত্রে। এখন যদি কেউ 10টা মানুষ এসে আমাকে বলে যে তুমি কালো, তুমি দেখতে সুন্দর না, আমি কতক্ষণ ওই জিনিসটাকে আসলে সাইকোলজিক্যাল তাই না? থিং। এখন মহিলারা যখন এত বড় কন্ট্রিবিউশন করছে, তারপরেও ওদের রং ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর। তারপরেও ইফ দেয়ার ইজ এ ম্যান ইন দ্য ফ্যামিলি, দেয়ার ইজ হোপ ইন দ্য ফ্যামিলি, দেয়ার সাম সর্ট অফ, মেয়েদেরকে দিয়ে কোনো হোক না হ্যাঁ, দেয়ার সাম সর্ট অফ পাওয়ার ইন দ্য ফ্যামিলি এটা মনে করে, এটা তো হ্যাঁ, এটা সত্যি মনে না। করে স্ট্রাকচার উইদিন আওয়ার হেড, ইটস বিল্ট ইন আওয়ার হেড। এখন জিনিসটা হচ্ছে যে এটা কেন আমরা ভেঙে বেরোতে পারছি না? এইটা আসলে যদি সব সভ্যতাতে দেখো বেশিরভাগই কিন্তু আগে আসলে এগুলো থাকা সত্ত্বেও মানে এটা গ্লোবাল প্রবলেম। না, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আমেরিকা, হ্যাঁ। ডোনাল্ড ট্রাম্পের দুই পাশে দুটো সেক্সি মেয়ে হেঁটে বেড়ায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জায়গায় তো কোনো মেয়েকে দেখলাম না এখনো আমরা। যারা কট্টরপন্থী, they said যে they'll die, they'll ওরা কি die. ছেলে? ওরা ওরা জানোয়ারও না, ওরা sick. না না, they're অসুস্থ। They need help. So ওইগুলোকে খুঁজে বের করে তাদের আলাদা করে ফেলা উচিত। Right. So এখানে যে সুলতানাস ড্রিম পড়েছিলাম, সুলতানাস ড্রিমে হচ্ছে ছেলেরা সব খাঁচায় আর মহিলারা হচ্ছে হেঁটে চলে বেড়াচ্ছে। তো ওখানে তো এক্সট্রিম মানে উল্টা, বলেছিল। উল্টা। হ্যাঁ, তো জিজ্ঞেস করছে যে ছেলেরা কেন খাঁচায় এখানে? তখন বল তুমি যদি চিড়িয়াখানায় যাও তখন তুমি কোথায় থাকো আর পশু কোথায় থাকে? সো যারা পশু তারা থাকবে হচ্ছে খাঁচায়, যাদের মধ্যে পশুত্ব নাই তারা বাইরে হেঁটে বেড়াবে। বিষয়টা তো তাই। লরা, তোমার কাজের ইয়েতে আমি যদি একটু যাই, যে তুমি যখন শুরু করলে যে বাসাও তো বলো নাই, হ্যাঁ, তো এরকম তখন তো তোমার ক্লায়েন্ট বেস ছিল অ্যান্ড অল দিস। তো আলহামদুলিল্লাহ এখন যেমন এখানেই বসে আছে যে কাস্টমাইজ করে আমার দিচ্ছ। 3জন ক্লায়েন্ট বসে আছে এখানে, কি আমরা পরিটরেও আছি। কোনো একটা স্টার্ট আপ বা একটা স্মল বিজনেস তোরও তাই শুরু হচ্ছে মাত্র, তো তখন কিন্তু আসলে আমাদের অনেক সময় থাকে যারা আমাদের পুরান যে মানুষ যাদের সাথে কথা হচ্ছে একটা কিন্তু আসলে সবারই কিন্তু স্বপ্নটা থাকে এটা এক্সপ্যান্ড করবে, এটা আরো বড় হবে, তাই না? এই যে যারা সাধারণ মানুষ, ওরা আমার স্ট্রেংথ। কিন্তু হয় না অনেক সময় যে যে কেউ ধরেন যে কোনো স্টার আসলো বা কেউ আসলো, ওরা অনেক আগের থেকে বলে রাখে যে আমার ওই দিনের এটা, ওই দিনে কি ভালো লাগে, এবং ওদেরটা তো প্রিপারেশন আর কি, একটা লম্বা প্রমোট হয় preparation, বেশি। হ্যাঁ। হ্যাঁ। ওটাও তো ওরাও তো কাস্টমার, ওরাও তো ক্লায়েন্ট, রাইট? So, অনেক লম্বা একটা প্রিপারেশনের টাইম ধরে কিন্তু আমি আগাইতে থাকি, কিন্তু যে দেখা যায় যে খুব লাস্ট মোমেন্টে এসে কেউ বলতেছে যে আমাকে এটা তাড়াতাড়ি দিতে হবে, আমরা যদি কোনো কারণে ওই ডেটটা মিট না করতে পারি আমাদেরকে প্রচুর বকা দেয় যে হ্যাঁ আপনারা তো এখন হ্যাঁ, মানে আমি ওই জায়গাটাতেই আসতে চাচ্ছি, কারণ ওর বিজনেসও কিন্তু সিমিলার। হ্যাঁ, এই যে প্যাকিং করা এবং ইয়ে করা, আমি রেস্টুরেন্ট তো তখন সার্ভিস ওরিয়েন্টেড, বাট দুইজনেরই কিন্তু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সেই কারণে ওর product আছে? হ্যাঁ হ্যাঁ, কি দুধ করছে? আছে, ওই যে দুধ, fire honey, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে তারপরে চাল, organic ডাল, organic organic products। products। Right. তো আমার কাছে খালি মনে হয় কি মানে আমরা স্পেশালি যেসব উদ্যোক্তারা আবার নিজের ডিজাইনারও, আমি আবারও বলছি তোমার হেল্প থাকতে পারে, একটা টিম থাকতে পারে, ইউ হ্যাভ টু সাইন ইট অফ, রাইট? তো এই যে আমাদের একটা, আমরা শুধু যারা পিছনের গল্পটা আসলে জানি, মানে যতটুক জানাবে তত মানুষ বুঝবে যে হাউ মাচ হ্যাঁ, মানে সবাই তো ভালোটা বলে যে এই হয়েছে সেই হয়েছে, মানে এন্ড প্রোডাক্টটা দেখে। বাট ব্যাক এন্ডে কানতে হয়, এটা এই কান্নাকাটির গল্পটা কি সবাই যে কাঁদে এখন থেকে আমরা উই নিড টু সি ব্লগস অন দ্যাট, যে তুমি আমি কি হয় আমি এটা করবো আমি- নেক্সট ব্লগ